জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তা বাড়ছে রাজনীতিতে। বিশেষ করে সাংবিধানিক যেসব বিষয়গুলো সংস্কারের বিষয়ে তাদের বিপরীতমুখী অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে আসলে সংস্কারের যে আলোচনা সেটিও গড়াচ্ছে, কিন্তু রাজপথের কর্মসূচিতে গড়াচ্ছে। এর ফলে আসলে সামনের দিনে রাজনীতি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই অনিশ্চয়তা আসলে কত দূর যেতে পারে, এর সমাধান কি, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে হাজির হয়েছে RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আমার ডানে প্রথমেই আছেন মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র ইসলামী আন্দোলন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার এরপরে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমার সর্বডানে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি শুরুতেই যেতে চাই জনাব মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কথা বলে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের কথা আসছে বিএনপির পক্ষ থেকে। অভ্যুত্থানের আগে আমরা কখনো শুনিনি যে এই ধরনের সরকার প্রবর্তন চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে চাচ্ছি, এই সময় আসলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এমন সময় আসলে নানান ধরনের ইস্যুতে আন্দোলন করে আপনারা নির্বাচনকে বিলম্বিত, এমনকি বিলুপ্ত করারও চেষ্টা করছেন, এই ধরনের অভিযোগ বিএনপির এক নেতা করেছেন। আপনারা কি আসলেই নির্বাচন পেছানোর জন্য এই কাজগুলো করছেন, নাকি সত্যিকার অর্থে আপনারা আসলে কোনো গঠনমূলক সমাধান চাচ্ছেন বা গঠনমূলক সংস্কার চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক দুইজনকে। পাশাপাশি এই নিউজ 24-এর জনপ্রিয় অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্র, এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টা বললেন যে আমরা নির্বাচন পিছাতে চাই অথবা একটা গঠনমূলক পথে রাষ্ট্র আগাতে চাচ্ছে, আমরা সেখানে বাধাগ্রস্ত করতে চাই, অথবা মানুষের ভোটাধিকারের পথে অন্তরায় তৈরি করতে চাই, এগুলো যারা বলে আসলে এটা সঠিক নয়। তারা আসলে এই জুলাই অভ্যুত্থানটা কেন হয়েছে এই বিষয়টাই তারা ভুলে যেতে চায়। যারা এসব বলে তারা মূলত সেই আগের অবস্থায় ফিরে যেতে চায়। বিগত 53 বছর রাষ্ট্র যেভাবে চলেছিল তারা সেই কালচার চায়। আর নয়তো আমরা যে কথাগুলো নিয়ে আজকে মাঠে নামার চিন্তা করেছি, আমরা তো চাইনি। 5ই আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটা এগিয়ে যাবে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং নতুন একটা দেশ আমরা গড়ে তুলব, ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরতন্ত্র বিরোধী একটা চেতনা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে আমরা কাজ করব। তো সেই জন্যই আমরা এসে প্রত্যাশা করেছিলাম। এবং যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা মৌলিকভাবে 3টা অঙ্গীকার করেছে বারবার শুরু থেকেই। প্রথমত তারা রাষ্ট্র সংস্কার করবে, দ্বিতীয়ত তারা গণহত্যার বিচার করবে, ফ্যাসিবাদী শক্তির যারা এখানে বিভিন্নভাবে রাষ্ট্রে বিভিন্ন রকম অনাচার করেছে বিচার করবে, আর তৃতীয়ত একটা নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবে। এই 3টা অঙ্গীকারের কথা এরা বারবার বলেছে। তো আমরা কিন্তু এই 3টার বাইরে যাইনি। আমরা যে আন্দোলনের কথা বলছি এবং আমরা যে নতুন কর্মসূচি নেমেছি, এটা কেন এটা বুঝতে হবে। কিন্তু আপনারা যে আন্দোলনের কথা বলছেন, এখনো তো প্রক্রিয়াটি আলোচনার টেবিলের মধ্যেই আছে। এখনো ঐক্যমত্য কমিশনের সাথে আপনারা আলোচনা করছেন। এই এমন পরিস্থিতিতে আসলে একদিকে আলোচনা আরেকদিকে আন্দোলন, মানে এটি কি একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? না, এখানে যদি আপনি বলেন যে আলোচনার পাশাপাশি আন্দোলন চলতে পারে না, এটা তো ঠিক নয়। কারণ হলো এর আগে যারাই কথা বলছে আপনারা কি আলোচনার মাধ্যমে আসলে সমাধান করতে না, অবশ্যই আমরা চাই এবং আমরা তো আন্দোলনে যেতে চাইনি। যখন আমরা দেখেছি যে না, এখানে জুলাই অভ্যুত্থানের চেতনাটাই আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে এবং আমরা সেই আগের অতীতে চলে যাচ্ছি এবং আসলে এই যে যারা জীবন দিল, রক্ত দিল, এর কোনো মূল্যই থাকছে না এবং আমরা নতুন বাংলাদেশ পাচ্ছি না, সংস্কার হচ্ছে না এবং রাজনৈতিক কালচার পরিবর্তন হচ্ছে না। শুধু যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তখন কিন্তু আমরা বাধ্য হয়েছি। এখন আপনি বলতে পারেন আপনার আলোচনার টেবিল থেকে বাইরে কেন? আমরা তো আলোচনার টেবিলে ছিলাম দীর্ঘদিন, এখনও আছি, কিন্তু এই যে ঐক্যমত্য কমিশন গঠন হলো, তারপরে একটা সময় বর্ধিত হওয়ার পরও গতকাল 15 তারিখ তার বর্ধিত সময় শেষ হয়ে গেল, কিন্তু তারা কিছু প্রস্তাব যেভাবেই হোক তর্ক বিতর্কের পরে পক্ষ বিপক্ষ আলোচনার পরে এক জায়গায় তো আমরা উপনীত হয়েছি, একটা সনদ হয়েছে, কিন্তু সেই সনদের ভবিষ্যৎটা এখন অনিশ্চিত। এটার আইনি ভিত্তি কিভাবে হবে এটা এখানে একমতে পৌঁছা যাচ্ছে না, তাই না? একটা শক্তিশালী পক্ষ চাচ্ছে না যে এই সনদটা কার্যকর হোক এবং এই সনদের আইনি ভিত্তি হোক, এটা একটা পক্ষ চাচ্ছে না। এবং আমরা মনে করছি এই যে প্রায় 30টার মতো দল বসে আমরা যে সনদটা করলাম, এটা আমরা চাচ্ছি যে এখন এটা বাস্তবায়ন হোক এবং এটা আইনি ভিত্তি পাক এবং এটার ভিত্তিতে একটা নির্বাচন হোক। যে জিনিস আলোচনা করে সমাধানে পৌঁছানো যায়নি, সেটি কি আপনারা মনে করছেন এখন আন্দোলন করে, রাজপথে আন্দোলন করে সেই দাবি বা সেই সমস্যার সমাধান করা যাবে? না, এটা আমরা জনগণকে জানাতে চাচ্ছি যে আসলে বিষয়টা কি। এখানে জুলাই সনদ এবং জুলাই সনদের মধ্যে যে বিষয়গুলো আছে, এখানে আমাদের বিভিন্ন দ্বিমত সত্ত্বেও তো জাতীয় স্বার্থে এবং আমরা সমঝোতার স্বার্থে অনেক কিছু আমরা মেনে নিয়েছি, কিন্তু তারপরেও দেখা গেল যে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা পক্ষ বলছে নির্বাচন হবে, তারপরে যারা ক্ষমতায় যাবে তারা পরে 2 বছরে বাস্তবায়ন করবে। তাহলে আমরা কেন এতদিন পর্যন্ত নিয়ে আলোচনা করলাম? এত দীর্ঘ সময় আমরা সময়, শ্রম, মেধা, এনার্জি কেন আমরা ব্যয় করলাম? তাহলে এই জাতীয় প্রত্যাশা যেটা গড়ে উঠেছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা কোথায় গেল? তাহলে আসলে আমরা এখানে একটা কাগজ তৈরি করলাম যেটার কোনো আইনি ভিত্তি নেই। তাহলে আমরা কার ভরসায় এটা করলাম এবং এটা কিভাবে বাস্তবায়ন হবে, কারা ক্ষমতায় যাবে, এটার তো কোনো নিশ্চয়তা নেই। এবং ক্ষমতায় যাওয়ার পরে এটা বাস্তবায়ন করার নিশ্চয়তা কে দিবে? অতএব এই জন্য এটা এটা একটা বিষয় জানাতে আপনারা আরো কয়েকটা বিষয় আছে সাথে, সেটি পরবর্তীতে আমরা শুনবো। আমরা একটু জনাব হাবিবুর রহমান কাছে যেতে চাই। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এই যে যারা আইপিআর পদ্ধতি বা অন্যান্য বিষয় নিয়ে এখন আন্দোলন নামছে, এটি আসলে বিএনপিও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়। তার মানে কি সামনে আসলে কি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক, আমার অত্যন্ত প্রিয় আতাউর রহমান ভাই এবং শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনকে শুভেচ্ছা। কথা হলো যে একটা নির্বাচন হওয়া দরকার, যেন তেন নির্বাচনের কথা আসবে কেন? এখন তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। ওইটা আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন ছিল যেন তেন নির্বাচন। এখন তো নিরপেক্ষ সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট। তো এই নির্বাচনটাকে প্রভাবিত কারা করতে পারবে? এখন যে অবস্থা এখন মাঠে বা সরকারের বিভিন্ন পর্যায়ে পজিশনে কারা আছে সেটা দেশ জাতির কাছে কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেমন ধরেন 2টা নির্বাচন হলো, ডাকসু এবং জাকসু। কি দেখলেন ডাকসু এবং জাকসু? কি দেখলেন? ভোটটা কারা কারচুপি করতে গেল? এটা কি ভোট কারচুপি হচ্ছে এমন প্রমাণ হয়েছে? তো ডাকসুতে যিনি প্রার্থী ছিলেন উনি বলেছেন আমার ভোটটা গেল করতে, আমি তো একটা ভোটও পাইনি, আমি তো ভোট দিয়েছি। অভিযোগ আসছে বিভিন্ন ধরনের, কিন্তু এটা কি সেটা তো মানে প্রমাণ হয়নি। এই প্রমাণ তো 24 সালে হয়নি, এই প্রমাণ তো 18 সালে হয়নি, এই প্রমাণ তো 14 সালেও হয় না। 24 সালে হয়েছে, মিডিয়াতে অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি কিভাবে রাতে এখানে তো বলেছে, এখানে যে প্রার্থী বলতেছে আমার ভোটটা আমি পাইনি, আমার ভোটটা গুণা হয়নি। অনেক যারা ভোটার তারা ছেলে মেয়ে ভাই বলেছে, জাহাঙ্গীরনগরে বলেছে, এখানে বলেছে যে আমার ভোটটা আগে দেওয়া হয়েছে। সংখ্যা কম আর বেশি যেটাই হোক হয়েছে। তো এখন কথা হলো দল থেকে কিন্তু আপনাদের দলের অনেক নেতাই কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানানো আর একটা ঘটনা ঘটা এর ভিতরে পার্থক্য আছে না। আপনাদের যে এই নির্বাচনে না জেতার পেছনে আপনাদের প্রস্তুতির ঘাটতির কথা কিন্তু আমাদের এই অনুষ্ঠানেই আপনাদের নেতারা বলে গেছেন। সেটা আছে তো, সেটির সাথে আগামী নির্বাচনের আসলে একাই সব বলে যান, তা আমি কি বলবো? জি বলুন। আমার কথা হলো যে আমাদের তো ঘাটতি ছিল, আমরা ঘাটতি সঙ্গত কারণও ছিল। 15.5 বছর আমাদের ছেলে ক্যাম্পাসে যেতে পারেনি, একটা হলেও একটা সিটও ছিল না ছাত্রদলের, যে একটা হলে গিয়ে ছাত্রদল বসবে আলাপ করবে সে সুযোগটা ছিল না। তারপরে 1 বছর সময় পেয়েছিল, এই 1 বছরের ভিতরে ছাত্রদল আগের সমস্ত সব মিলিয়ে
কমিটিটা ঠিকমতো আগে দেয়নি, হলগুলো আগে কমিটি দিয়ে দিত, তাহলে আস্তে আস্তে সিট তো ছিল না, মানে ফার্স্ট ইয়ারে তো সিট দেয় না, দু একটা যারা ভর্তি হয়েছে তারা তো কোনো হলে সিট পায়নি। তো একটা সংগঠন যাবে এক জায়গায়, একটা ক্যাম্পাসে যাবে বা একটা হলে ভোট চাইতে যাবে, একটা জায়গায় বসার তো একটা জায়গা দরকার, সেই জায়গাতে ছাত্রহল ছিল না। আরও আদার যারা ছোটো ছোটো যারা ছাত্র সংগঠন যারা, তারাও দীর্ঘ 15.5 বছরে কিন্তু ক্যাম্পাসে ভালো মতো তারা অ্যাক্ট করতে পারে নাই, তাদের পিটানো হয়েছে। ছোটোখাটো মিছিল যেমন ছাত্র ইউনিয়ন আর ছোটো ছোটো যে সমস্ত ছাত্র সংগঠন ছিল, তাদের ধরেন দেখুন একটা দাবি দেওয়া, জনগণের দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে, তখন পুলিশ টেস্টেল মেরেছে, পিটিয়েছে, এই অবস্থা সৃষ্টি করেছে, যে কারণে হলগুলিতে ছাত্রদল মানে সংগঠিত হওয়ার সুযোগই পায় না। তারপরে 1 বছরের মধ্যে কমিটিটা দিলে তো পরে, আগে দিলে হয়তো হতো, সেখানে আমাদের ঘাটতি তো ছিলই, আমরা অস্বীকার করবো না। আমাদের ঘাটতি থাকা জিনিসটা ভিন্ন। আর একজন প্রার্থী বলতেছে আমার ভোটটা গুনিয়ে আমি পেলাম না, একজন ভোটার বলতেছে আমার ভোটটা আমি দিতে পারিনি, আগে দেওয়া হয়ে গেছে, যেটা জাহাঙ্গীরনগরে হয়েছে এবং ঢাকাতে হয়েছে। এবং জাহাঙ্গীরনগর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচিত হলো 48 ঘন্টা লেগেছে আপনার ভোট গুনতে। আমরা কি ডাকসু ভোট গুনে দেখিনি, আমরা সকালবেলার ভিতরে হয়ে গিয়েছে। এমন ঘটনা কেন ঘটানো হলো? তারপরে ওখানে 5টি প্যানেল উদ্যোগ করে নিয়েছে, এসব নাটক তৈরি, এই নাটক করার দরকার ছিল না তো। এবং ব্যালট পেপার ছাপা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা দলের থেকে, সেখানে বলা হচ্ছে যে ব্যালট ছাপানোর দরকার যা ছিল তার চেয়ে বেশি ছাপিয়েছে। এরকম নানান কাহিনী আসছে। তেমন এত কাহিনী আমরা যখন আওয়ামী লীগের সময় একবার নির্বাচন হয়েছে 72-তে, তখনও কিন্তু এই অভিযোগ কেউ করেনি। মুজাহিদ ইসলাম সেলিমের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন পুরো ডাকসু পেয়েছিল। 73 সালে আবার ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ একসাথে নির্বাচন করতে গিয়েছিল, তখন জাসদ ছাত্রলীগ জিতে যাচ্ছে, এই কারণে তার ব্যালট বাক্স দায়ী করেছিল। এরপরে জিয়া রহমানের আমলে 3টে নির্বাচন হয়েছে, ছাত্রদল ইলেকশন করেছে, কার পোস্টারও ছেড়েনি, কাকে মারেনও ধরেনও, কোনো অভিযোগ আসেনি, হেরে গেছে, কিন্তু তারা এই কাজটা করেনি। এর সাথে আমরা 2টি নির্বাচন হয়েছে, 2টি নির্বাচনে একটা ছাত্রদল হেরেছে আর একটা ছাত্রদল জয়লাভ করেছে। তো এই যে অভিযোগ, এই যে ভোট কাটতে দেয়নি, আমার ভোট কেটে নিয়ে গেছে, আমার ভোট দিতে দেয়নি, এসব অভিযোগ তো আসেনি। তা আমার মনে হয় যে এটা তো একটা সুষ্ঠু নির্বাচন, এই মুহূর্তে তো কেউ কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় দল থাকা সত্ত্বেও কারচুপি হয়নি, কেউ অভিযোগ করেনি। আর এখানে রাষ্ট্রীয় ক্ষমতার দল নেই, তারপর একটা গোষ্ঠী এখানে চেষ্টা করছে তাদের পক্ষে ভোট নিতে। হয়তো বলতে পারেন অনেক ভোটের ডিফারেন্স হতে পারে, ডিফারেন্স তো হবেই, তার 15.5 একটা দল ক্যাম্পাসে ছিল না, আর যারা জিতলো তারা 15.5 বছর ক্যাম্পাসে ছিল, প্রত্যেকটা হলে ছিল, তারা হলের খাবার খেয়েছে। এই আলোচনা আমরা হয়েছে তো এখন কথা আপনি যেটা বলতেছেন, এখন কিন্তু পরিস্থিতি নির্বাচন নিয়ে আপনার জাতীয় নির্বাচন, তো জাতীয় নির্বাচন তো এখন তো আমরা দেখছি যে যারা বিশ্ববিদ্যালয়ে কারচুপি করার চেষ্টা করেছে তারা জাতীয় নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে, তো হয়তো কোনো কারণ নেই। বিএনপি তো কারচুপি চিন্তাভাবনা করে না, চিন্তাভাবনা করে, তো এখন নির্বাচনের বাধাটা কোথায়? বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে বিএনপির বাইরেও আর একটা রাজনৈতিক সংগঠন আছে, তার অনেক বেশি তারা প্রভাব খাটানোর সেই ব্যবস্থা তারা করে ফেলেছে অলরেডি। সেটা বাস্তব দৃশ্যমান, যেটা যে বাংলাদেশে যতগুলি সরকারি বিশ্ববিদ্যালয় আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে আপনারা নির্বাচন, আমার অনিশ্চয়তা নিশ্চয়তা এটা যে এখন রাষ্ট্রীয় ক্ষমতা নেই, রাষ্ট্রীয় ক্ষমতা কেউ নেই, যে কারণে আওয়ামী লীগ যে রাত্রিবেলা ভোট কেটে নিয়ে যাবে সে কারণ নেই। সরকার দল থাকলে সে চিন্তা ভাবনা ছিল, ভোট জনগণ ভোট দেবে, যার ভোট সে দিবে, এখানে তো অন্য কোনো রকমের সুযোগ নেই। অতএব এখানে তো নির্বাচন পিছিয়ে দেওয়ার যে কথাটা ভাই বলতেছেন না, ঠিক আছে, আমরা সংস্কারও চাই, আমরা বিচারও চাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। কতদিন দিবেন না? এই সংস্কার করতে কত বছর লাগবে, এই বিচার সমাধান করতে কত বছর লাগবে, তত বছর যদি দেশটা নির্বাচন বিহীন অবস্থা থাকে, দেশের অর্থনীতি কোথায় গেছে সে কথা কেউ চিন্তা করছে? জিডিপি কোথায় গেছে? ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই। এই অবস্থা আমি ওই পেয়ার পদ্ধতি না হলে আমি করব না, আমার সব সংস্কার আমি করব না, এত বছর অপেক্ষা দেশই তো থাকে, দেশের অবস্থাতে 12টা বেজে যাবে। শহীদুদ্দিন মাহমুদ কাছে যেতে চাই যে এই যে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, আসলে আমরা যে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট বাকি জামাত সহ বাকি দলগুলো বলছে, সেই স্পিরিট থেকে আসলে বিএনপি সরে যাচ্ছে, শুধুমাত্র নির্বাচনের দিকে আসলে বিএনপির ফোকাস। অন্যদিকে অনেকগুলো দল আসলে তারা চাচ্ছে যে
জুলাই সনদ বাস্তবায়ন হোক, সংবিধানের যে মৌলিক বিষয়গুলো অনেক কিছু পরিবর্তন হোক, সেটি হয়তো সম্ভব কি সম্ভব না আমরা জানি না। কিন্তু এই যে এখন পরিস্থিতি আসলে কি দাঁড়াচ্ছে, তাহলে সামনের দিনে 18 তারিখ থেকে আমরা জানি অনেকগুলো দল মাঠে নামছে। বিএনপির দিক থেকেও কোনো কোনো ব্যাপারে বলা হচ্ছে যে মোকাবেলা করা হবে রাজনৈতিকভাবে, তাহলে পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? যে প্রশ্নটি আমি ভাবকে করেছি সেটি উত্তর না পাওয়াতে আপনাকে প্রশ্নটা করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে হাবিব ভাই এবং জয়কেও ধন্যবাদ। যারা দেখছেন আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাস্তবতার ভেতরে আমরা আছি, সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা একটি নতুন শাসন কাঠামো তৈরি করব এবং নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে কিন্তু জুলাই পরবর্তী সময় যে আমাদের অনেক কাজ আমরা করেছি এবং প্রত্যেকটি রাজনৈতিক দল সেই সংস্কার প্রক্রিয়া শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু অংশগ্রহণ করেছে। আমি এটি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমার দল জেএসডি, গণতন্ত্র মঞ্চ, আমরা সকলেই সংস্কার চাই। সংস্কার চাইবার ক্ষেত্রে আমরা কাউকে এগিয়ে রাখবো, কাউকে পিছিয়ে রাখবো, বিষয়টা এমন নয়। কিন্তু যদি এগিয়ে পিছিয়ে থাকবার বিষয় থাকতো তাহলে সংস্কার কার্যক্রম যেগুলো হয়েছে এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের অংশগ্রহণ ছিল অত্যন্ত আন্তরিক, প্রত্যেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে এবং দরদ দিয়ে প্রত্যেকটা এই যে কমিশনের এতগুলো বৈঠকে প্রত্যেকে উপস্থিত ছিল এবং একটি সৌহার্দ্যের পরিবেশে প্রত্যেকে তার মতামতটা তুলে ধরবার চেষ্টা করেছে। এখানে ভিন্নতা আছে, আমার আপনার ভিতরে পার্থক্য থাকতে পারে, সে বিষয়ে আমরা দেখেছি নোট অফ ডিসিশন ছিল। মৌলিক জায়গায় আমরা অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্য তৈরি করতে পেরেছি। এখন সেই জায়গাটা, সেই যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি, সেই প্রশ্নটাকে কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটি নিয়ে কিন্তু শেষ আলোচনাটা হলো এবং ইসলামী আন্দোলন সহ কয়েকটি সংগঠন যে আন্দোলনের নেমেছেন তারা সেই জায়গাটা এই প্রশ্নটাকে সামনে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সংস্কারে কি কি বিষয় একমত হয়েছে অথবা দ্বিমত করেছে সেই বিষয় কিন্তু আন্দোলনের প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে দুটি জায়গা। একটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত বিষয় সংস্কারের সুপারিশ করছে সেটিতে আমরা কি কি বিষয় একমত হয়েছে, দ্বিমত করেছি আমরা সকলে জানি এবং তার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে, আমরা এটা এগ্রি করব। এর দ্বিতীয় অংশ সেটি হচ্ছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া, যেটি আবার আলাদা দলিল, সেটি সরকারের কাছে এটি দেওয়া হবে যে বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটি নিয়ে আলোচনা চলছে। সে আলোচনায় ভিন্নতা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জুলাই সনদকে অনেকে আমরা বলছি যে এটা আইনি ভিত্তি থাকা দরকার। আমাদের দলও বলে, আমাদের গণতন্ত্র মঞ্চের শরিক দলসমূহ এটা বলে, ওনাদেরও বিভিন্ন প্রস্তাব আছে। সেই ক্ষেত্রে আমরা এখন যে প্রস্তাবনাটা রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা মনে করি শুধু জুলাই সনদের যেটুকু আমরা একমত হয়েছি সেটুকু নয়, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো দ্বিমত আছে, সেই বিষয়েও আমাদের আরও কাজ করবার সুযোগ আছে। আমরা মনে করি আরও বেশি ঐক্যমত্য তৈরি করবার আমরা আরেকটা চেষ্টা করতে পারি, কারণ এই যেহেতু একটা নতুন কিছু তৈরি করবার জন্য এত বড় আত্মত্যাগের পরে আমরা কাজ করছি সকলে মিলি, সেই জায়গাটাও আরও একটু ঘনিষ্ঠভাবে আরও কাজ করবার সুযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই সনদকে সংবিধানের ভেতরে থেকে কিভাবে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নে অনেকের অনেক রকমের প্রস্তাব আছে, গণভোটের প্রস্তাব আছে, প্রেসিডেন্টের অর্ডারের প্রস্তাব আছে, অনেকগুলো প্রস্তাব আছে। আমাদের দলেরও একটা ভিন্ন প্রস্তাব ছিল, এটা আইনি ভিত্তির কথা বলা হয়েছে। আমরা এখন ঐক্যমত্যের স্বার্থে আমরা এটা বলতে চাই, সেটি হচ্ছে যে এই আইনি ভিত্তির জায়গাটা আগামী পার্লামেন্ট নির্বাচনকে আমরা দুইটা ম্যান্ডেট আমরা নিতে চাই। একটা আইনসভা যেটি হবে সেটি এক নাম্বার হচ্ছে একটি সরকার গঠন করবার জন্য এই নির্বাচনটা হবে, একই সাথে মৌলিক সংস্কার যেগুলো সংবিধানের, যেগুলা একটি আইনসভা শুধু সরকার গঠন করবার একটা আইনসভা যেটিকে সংস্কার করতে পারে না, তার সেই বৈধতা থাকে না, সেই প্রশ্নে দুইটা ম্যান্ডেট এই পার্লামেন্টকে দিতে হবে। একটি হচ্ছে যে এই সংবিধানের যে সংস্কারগুলো প্রস্তাব করছি আমরা, যেগুলো একমত হয়েছি সেগুলো আমরা সংস্কার করে ফেলবো। আরেকটা ম্যান্ডেট হচ্ছে যে সরকার গঠন করবার জন্য সেটা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা যে আমি চাইলাম এবং দুইটা চাওয়ার ভিতরে কোনো রকমের বিরোধিতা থাকবার কোনো দরকার নেই, কারণ সকলে আমরা একমত হয়েছি যে আমরা এই সংস্কারগুলো করতে চাই।
তাহলে বিএনপি যদি সরাসরি বলছে যে তারা পার্লামেন্টে গিয়ে করবে, আমরা সংযোজন করতে চাই যে না, আমরা এইটাও আইনগতভাবে সমাধান করে ফেলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা চাইলে কি হবে, আইনগতভাবে এটা কি সমাধানযোগ্য? আগামী নির্বাচন পার্লামেন্টটা কি 2টা ম্যান্ডেট নিতে পারবে? সে প্রশ্নে আমাদের প্রস্তাব হচ্ছে 106-এ আমরা সংবিধানে যেটা বলি যে আমরা রাষ্ট্রপতি এই প্রশ্নে বিচার অ্যাপিলেট ডিভিশনকে, যেটি আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্ট সম্পর্কে নিয়েছি, সে মতামত চাইতে পারেন। আইনগত ভিত্তি কি তৈরি হতে পারে, কিভাবে হতে পারে, সেটি যদি এবং অ্যাপিলেট ডিভিশন যদি সেটা দেয়, তাহলে আমাদের সকলেরই এটা মেনে নেওয়ার সুযোগ থাকবে। আমাদের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও এর সুযোগ থাকবে, এবং তার ভিত্তিতে যদি আমরা এই সংস্কার প্রক্রিয়া শেষ করতে পারি, তাহলে আমরা মনে করি যে সংকটের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোর থেকে আমরা রেহাই পাবো। আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আলোচনার টেবিলে থাকবার সময় একই সাথে আন্দোলনে যাওয়ার বিষয়টা, হ্যাঁ, কখনো কোনো আলোচনা এবং আন্দোলন একসাথে হতে পারে, কিন্তু জাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের কাছে যে আমরা অনেক রকমের সংকটের ভেতরে আছি। আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো জড়িত আমরা নানাবিধ সংকট, ষড়যন্ত্র দেখছি। আমরা প্রতিদিন দেখছি ঢাকা শহরে কি ঘটছে, মিছিল হচ্ছে আমরা দেখছি। আপনি গতকাল দেখছেন যে সেখানে অর্থনীতিতে আমরা আসলে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আবারও যদি আন্দোলন হয় সেটিরও তো একটা প্রভাব। এই জায়গাটা, সাধারণ মানুষের জীবনযাত্রার এটি তো আমরা একটি ফ্যাসিস্ট শাসকের অধীনে নাই। যে আমরা একটু শেষ করে নিচ্ছি, সেই প্রশ্নে আমার কথা হচ্ছে যে আমরা বেশি বেশি পরিমাণে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা উচিত জাতীয় স্বার্থে। সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলসমূহ, বিএনপি বড় রাজনৈতিক দল, তাকে বড় বেশি দায়িত্ব নিতে হবে, অন্যরা যারা আছে সকলকে দায়িত্ব নিতে হবে। আমাদের সমঝোতা না গিয়ে আমরা আন্দোলন অথবা প্রতিহত করা, এর মধ্য দিয়ে আমাদের সংকট ঘনীভূত হবে এবং আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জুলাই চেতনা ক্ষতিগ্রস্ত হবে, এবং পুরো অর্থনীতির উপর যে আমাদের সংকট তৈরি হবে, এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবার জন্য যে পথরেখা নকশা আছে আমরা সেটাও বাধাগ্রস্ত হবে। আমাদের নির্বাচনে যাওয়ার কোনো বিকল্প নেই, আমাদের নির্বাচন যেতে হবে। আমরা আলোচনা করব। দর্শক, রাজনৈতিক অনিশ্চয়তার যে আজকের এই আলোচনায় আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো। স্বাগত আরেকবার জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে, এই রাজনৈতিক অনিশ্চয়তা থেকে উত্তরণের কি উপায়। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি, এবং মৌলানা কাজী আতাউর রহমান, মুখপাত্র ইসলামী আন্দোলন। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে যেতে চাই যে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি এক ধরনের নির্বাচনমুখী অবস্থানে আছে, অন্যান্য দলগুলো আসলে সংস্কার এবং এই যে বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি, এই বিষয়গুলো নিয়ে তারা বেশি জোর দিচ্ছে। নির্বাচনের জায়গাটাতে আসলে তাদের, যদিও বলছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে সবাই, এই পরিস্থিতিতে আসলে কি বিএনপি একটু একা হয়ে গেল কিনা? বিএনপি একা হয়ে যাওয়ার বিষয় না। আপনার ধরেন যে মাঝখানে কি নেপালে একটা আন্দোলন হলো না, হলো তো, হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা সরকারও গঠন করলো, নির্বাচনের তারিখে দিয়ে দিল। আমাদের যদি ওই সময় আমাদের দেশে যদি এরকম, যে এর আগে 90 সালে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, তখন তো আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদের পতন হয়েছিল। তখন কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে 3 মাসের ভেতরে নির্বাচন হবে। এইবার কিন্তু মানে দুই সাময়িক সিচুয়েশন কি একই? দুই সিচুয়েশন খুব, ওইটাতে বেশি মানুষ শহীদ হয়েছে, ওইটা তো কম হয়েছে, কিন্তু এটাতে আন্দোলন হয়েছে দীর্ঘ 15.5 বছর ধরে, শেষে দেখে এসে হলো। ওখানে তো আমরা সেই শুরু হয়েছিল 2000 সাল থেকেই। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল যে পুরো দেশের যে একটা সিস্টেমটাকে পরিবর্তন করা, সংস্কার করা। জুলাই আন্দোলন কোনো কিছুই ছিল না এখানে। 90-এর আন্দোলন যেটা করেছিলাম বাস্তবতা, সেটা তো নির্দিষ্ট দফা ছিল আমাদের। আমরা 10 দফা, আমরা ছাত্রদের 10 দফা ছিল, রাজনৈতিক দলগুলোর দফা ছিল যে আমরা এরশাদকে উৎখাত করতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা ছাত্রদের 10 দফা ছিল, ছাত্রদের বয়স 27-30 বছর করতে চাই, বিশেষ পরীক্ষা দেওয়াতে চাই, এই সমস্ত দফা ছিল। এবার তো এর কিছুই ছিল না। এবার তো কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, দখল কত পরে কী দফা ছিল, আন্দোলন তো ছিল হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন, আন্দোলন হয়েছিল, কোনো কিছু ছিল না। পরবর্তী সময় পৃথিবীতে একটা মাত্র আন্দোলন হয়েছে, যেটা আর কোথাও হয়নি। পৃথিবীর যত আন্দোলন হয়েছে একটা নির্দিষ্ট কজ নেই,
যাই সমাজতান্ত্রিক রাষ্ট্র ই করার জন্য মার্কসের অধীনে আপনার লং মার্চ হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার আগে 6 দফা ভিত্তিতে কদিন আন্দোলন হয়েছে, 90-তে আমরা সেটা পেয়েছি। এবার কিছুই তো এবার সরকার পতন কোনো কথাই ছিল না। তো এবার সবচেয়ে সত্য কঠিন কথা যেটা, যদি ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন যে করলো, যদি আপনার না ফিরে নিত, কোটা পদ্ধতি ফিরে না নিয়ে আসতো, আন্দোলন কি হতো বলেন? 100% সত্য হতো না তো আন্দোলন। ছাত্রদের যদি ওই যে কোটা ফি না নিত, নিয়ে আসতো সরকার, ওই সব পুরো বাতিল করে দিয়েছিল। ওই সময় 10% 5% মানে রেখে কোটা রেখে যদি সংস্কার করে দিত, তাহলে এইবার আর পুরো ফি নেওয়ার দরকার ছিল না। এবার যখন তাদের দুর্নীতির যখন সারা মিডিয়াতে আজিজ বেনজির থেকে শুরু করে মতিউর এদের আসা শুরু করলো, তখন সরকার এইটাকে দামাচাপা দেওয়ার জন্য আপনার নিয়ে কোটা ফিরে নিয়ে কোটা ফিরে না নিয়ে আসলে ছাত্র কি মাঠে আসতো না। আবার প্রথমেই যদি আপনার 7% যে পরবর্তী সময় যে পূর্ণাঙ্গ রায় দিল, আমি বারবার বলতাম যে এটা সময়কে আগায় নিয়ে যায়। 7% যদি তারা রেখে কোটা রেখে যদি, তাহলে তো তাদের ঘরে ফিরত। আন্দোলন শুরু করেছিল তারা সরকারের সাথে চেষ্টা করার জন্য প্রাণান্ত যোগাযোগ প্রাণান্ত চেষ্টা করেছে। তার মানে কি, আমি সংস্কার চাই, কোটার মানে কি, আমি বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, বৈষম্য থেকে আমি বাঁচতে চাই। কার কাছে আমি চাচ্ছি? যে সরকার অনির্বাচিত সরকার, সময় যেহেতু না অনির্বাচিত সরকার। আমার যে প্রশ্নটা ছিল এই মুহূর্তে আসলে বিএনপির অবস্থানটা, বিএনপির অবস্থান, বিএনপি একটা দায়িত্বশীল দল, রাষ্ট্রীয় ক্ষমতায় কয়েকবার ছিল। তারা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চায়, দেশকে বাঁচাতে চায়, দেশের অর্থনীতি বাঁচাতে চায়। কিন্তু একটা মহল এখন শুরু করেছে তারা ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো বলছে না আমাকে ক্ষমতা দাও, বিএনপি ক্ষমতা যেতে চায় না। বিএনপি ক্ষমতার জন্য তো লড়াই করছে, বিএনপি একটা নির্বাচনের জন্য লড়াই করছে। আর যারা আজকে এটা করতেছে, এই যে একবার পিয়ার নিয়ে আসতেছে, তারা একটা সময় যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন তাদের দেওয়া না হবে এখন আমরা শক্তিশালী, ততক্ষণ পর্যন্ত তারা এইগুলো নিয়ে কথা বলবে। মানে ক্ষমতাদেরকে যেতেই হবে, তার আগে আপনার এই প্রশ্নটা একটু আমি তাহলে আজ জনাব আতাউর রহমানের কাছে করতে চাই। আপনারা কি আসলে মনে করছেন যে এই মুহূর্তে আপনাদের অবস্থানটা আসলে কম শক্তিশালী, আপনারা একটু সময় নিচ্ছেন, সময় ক্ষেপণ করছেন, নিজেদেরকে একটু শক্তিশালী অবস্থান নিতে চান, তারপর নির্বাচন গেলে আপনারা ক্ষমতায় যাবেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আপনাদের এই বিষয়গুলো, এই অভিযোগটি ভাবিক করেছেন? আপনার কাছে শুনতে চাই। না, এখানে যে প্রসঙ্গটা আপনি প্রথমে উল্লেখ করেছিলেন যে বিএনপি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বলেছে যে বিএনপি নেতারা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আমরা তো বিএনপির বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেইনি, তো তারা কাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? এখন একটা জিনিস দেখেন, বিএনপিও কিন্তু 5ই আগস্টের পরে দাবি দাবা নিয়ে মাঠে নেমেছে এবং তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেট আদায়ের জন্যে তারা কিন্তু আন্দোলন করেছে। তখন কিন্তু অন্য কেউ বলে নাই যে আমরা তাদের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এটা কেউ বলে নাই। তারা আন্দোলন করেছে এবং ঢাকায় বড় বড় প্রোগ্রাম করেছে, মিটিং করেছে। কেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এখন সরকার যেহেতু এরা বড় দল, এদের শক্তি আছে বেশি, যাই হোক, যে কোনো কারণেই হোক সরকার তাদের দাবি অনুযায়ী নেগোসিয়েশন করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করেছে। আমরা ওয়েলকাম জানিয়েছি, আমরা কিন্তু এটা বিরোধিতা করিনি। আমরা সবাই বলেছি হ্যাঁ অবশ্যই, এখন যত দ্রুত নির্বাচন হয় তত দেশের জন্য মঙ্গল, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সমস্যা নাই। তবে নির্বাচনের আগে যেই কাজগুলো, যেই অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতায় এসেছে, রাষ্ট্র সংস্কার, সেটা করতে হবে। না হইলে আমরা এখানে অতীতের মতো দেশ চলবে, দেশে কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন হবে না, রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হবে না, এটা আমরা দেখছি না। বরং 5ই আগস্টের পরে আমরা আরও বেশি হতাশ হয়েছি, কারণ যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের মধ্যে চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই, তাদের রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন হয় নাই। অতএব তাদের দ্বারা নতুন কিছু আশা করা যায় না। এখন হাবিব ভাই একটা কথা বলেছেন, এটা সত্য কথাই বলেছেন, যে তারা ভাবে না যে সরকার পরিবর্তন হবে, পতন হবে। তো আসলে আমরা কিন্তু ভেবেছি এবং আমরা জুলাইয়ে কিন্তু সেভাবেই নেমেছি এবং আমরা ছাত্রদের সাথে আমরা ছিলাম রাজপথে এবং আমরা বলেছি পতন, এই সরকারের পতন হতে হবে সংস্কারের পাশাপাশি। এবং আমরা এটাও বলেছি শুধু কোটা সংস্কার হলে হবে না, রাষ্ট্র সংস্কার হতে হবে। আপনার এখনো পর্যন্ত দেয়াল লেখাগুলো মুছে যায় নাই। ছাত্ররা যেই দাবি নিয়ে মাঠে নেমেছিল তারা দেয়ালে দেয়ালে লিখে রেখেছে
যে তারা রাষ্ট্র মেরামত করতে চায়, তারা নতুন বন্দোবস্ত চায়, এগুলো কিন্তু আছে। অতএব এখানে হঠাৎ করে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে বিষয়টা এমন না। এখানে 2000-এর মতো প্রাণ গেছে, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এখানে হাজার হাজার ছেলেরা আহত হয়েছে, এখন কারো অনেকের মানে তারা এখনো পর্যন্ত তারা এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। অতএব এটা হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। অতএব আমরা এই অভ্যুত্থান, এই আত্মত্যাগ, এটাকে আমরা ব্যর্থতা দিতে পারি না। আবার রাষ্ট্রটা আবার পেছনের দিকে চলে যাক, এটাও আমরা চাই না। অতএব এই জন্য আমরা বলছি যে এখন আন্দোলন ছাড়া আমাদের উপায় কি? 13 মাস চলে গেল, এখনো পর্যন্ত জুলাই সনদটা তারা চূড়ান্ত করতে পারে নাই। এখন আমরা তো দেখছি যে নির্বাচন, যারা জুলাই সনদ চায় না, জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তাদের কারণে বরং নির্বাচন এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ নির্বাচন হতে হলে দ্রুততে সনদটা হতে হবে এবং এটার কার্যকর হতে হবে। সরকার যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় ছিল, সে অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, আর নয়তো এটা যত লেন্দি হবে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। অতএব আমরা মনে করছি যারা জুলাই সনদ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে, তারাই বরং নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে। এই প্রশ্ন তো নিশ্চয় হাবিব ভাই দিবেন, আমরা বিরতির পরে সে তার কাছ থেকে শুনতে চাইবো। আমরা এই মুহূর্তে জনাব শহীদুদ্দিন আপনার কাছে যেতে চাই যে এই যে বিপরীতমুখী অবস্থানে আসলে সরকার এখন যে পরিস্থিতি, সরকারও কিন্তু বারবার বলছে যে নির্বাচন দিয়ে দিতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অনিশ্চয়তার মধ্যে পড়বে, প্রধান উপদেষ্টাও বলছেন। কিন্তু সমাধানের পথ আসলে কিভাবে আসবে? মানে এই জায়গাটাতে তো এমন একটা পরিস্থিতি, দিন দিন পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। জি, এই কথাটি বলবার আগে হাবিবের সাথে একটু বিনয়ের সাথে সংযুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, হাবিবেরা ছাত্ররা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের অভিজ্ঞতা আমাদের আছে। আন্দোলন তো মানে বলে কয়ে মানে সমীকরণ নির্ধারণ করে আন্দোলন হয় না, সরকারের পতনের বিষয়টা এমন হয় না। আর জুলাই অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখবেন, এটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন ছিল না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। এর ভিতরে এক বৈষম্য শব্দের সাথে আপনার পুরা সংস্কার প্রক্রিয়া এর ভেতরে ঢোকানো। সুতরাং এই অর্থে শুধু কোটার জন্য সংস্কার করা আন্দোলন করা হয়েছে, এটা বিষয়টা এমন নয়। আর এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের কর্তৃত্বে এবং নেতৃত্বে আন্দোলনটি সংগঠিত হয়নি। রাজনৈতিক দলের সমর্থন ছিল, উৎসাহ ছিল, ব্যাপক অংশগ্রহণ ছিল, কিন্তু যে সমস্ত তরুণ যুবকেরা যারা দলীয় রাজনীতির প্রতি খুব আগ্রহী ছিল না, দলীয় ছাত্র সংগঠনের প্রতি খুব মনোনিবেশ করে নাই, সেই সমস্ত ছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করলো। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা বলতাম কি, এরা ফার্মে মুরগি, যারা কখনোই কোনো মানে কোনো দেশের ভালো মন্দের কোনো ক্রিয়ার প্রতিক্রিয়ার ভেতরে নাই। সেই ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভূমিকা রাখলো। তার মানে হচ্ছে যে 15.5 বছরে যে পুঞ্জীবিত যে ক্ষোভ, এবং মোটা দাগে বলবেন 54 বছর পর্যন্ত এই দেশটা, এই দেশের ছাত্র শ্রমিক জনতা দেখছে তার সামনে খুন হচ্ছে, এ দেখেছে তার সামনে লুট হচ্ছে, সে দেখেছে তার সামনে আয়নাঘর হচ্ছে, সে দেখেছে তার সামনে মানে দুর্বৃত্তায়িত সমস্ত অপকর্ম তার সামনে হচ্ছে, কোনো প্রতিবাদ কেউ করছে না। তো সেই প্রতিবাদ একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন প্রতিবাদটা হয়ে গেল, এবং সেই প্রতিবাদে এত ব্যাপকভাবে এই দেশের সাধারণ মানুষ, যাদের পেছনে চিন্তা করবার সুযোগ হয় নাই, কোনো রাজনৈতিক দলের নির্দেশনা আছে কিনা সেটা ভাববার সুযোগ হয় নাই, তারা অংশগ্রহণ করলো এবং আত্মহতি তারাই কিন্তু সবচেয়ে বেশি দিল রাজনৈতিক কর্মীর তুলনায়। সুতরাং এই জায়গাটা এই জন্য বললাম, দেখুন আমরা জুলাই সংস্কার নিয়ে অনেক কথা বলছি, আমরা রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার কথা বলছি, কিন্তু যে মানুষগুলো রাজনৈতিক চরিত্রের বাইরে, রাজনৈতিক নেম অ্যান্ড ফেমের বাইরে যে মানুষেরা লড়াই করলো, শ্রমজীবী মানুষেরা, সাধারণ মানুষেরা, ছাত্ররা, তাদের কিন্তু জুলাই সংলাপে অথবা সনদে কোনো আলোচনা কিন্তু আমরা রাখি নাই। এবং আমরা এটাও রাখি নাই যে বাংলাদেশে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামোটি আছে সেখানে শুধু রাজনৈতিক দলের ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যাবে অথবা রাজনীতিকদের ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যাবে সে আলোচনা এবং সেই বন্দোবস্তের একটা কাজ করছি আমরা। সেখানে ক্ষমতার কম বেশ কিভাবে করা যায়, ভারসাম্য বিবাহ তৈরি করা যায় সে নিয়ে কথা বলছি। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক দলের কর্তৃত্বের যে একটি শাসন ব্যবস্থা, যেটি 54 বছরে বারবার ফ্যাসিবাদ ফিরে আসছে, অথবা রাজনৈতিক দলের হাত ধরে ফ্যাসিবাদ ফিরে আসছে, অথবা রাজনৈতিক দল সেই ফ্যাসিবাদকে রুখতে পারে নাই, সেই জায়গায় আমরা বলছিলাম যে এই সমস্ত জনগোষ্ঠী যারা রাজনৈতিক দলের সরাসরি অন্তর্ভুক্ত নয়, এই শ্রেণী পেশার মানুষ যারা আছে, যারা শিক্ষক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, তাদের সরাসরি রাজনৈতিক দল অন্তর্ভুক্তি নাই, সেই মানুষদেরকে যদি আমরা রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি,
তাহলে এই কথাটা আপনি বারবারই আমি এই কথাটা বলতে চাই এই কারণেই বিদ্যমান যে মডেলের ভেতরে, বিদ্যমান যে ব্যবস্থার ভিতরে সংস্কার হচ্ছে, এটি এক ধরনের অগ্রগতি। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করবার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করবার জন্য এটি যথেষ্ট নয়। আপনি প্রফেসর আলী সাহেবের একটা কথা শুনেছেন না? উনি বলেছেন সংস্কার যাই করুন না কেন, ফ্যাসিবাদ কিন্তু এই সংবিধানকে পা মারিয়ে কিন্তু ফিরে আসতে পারে। তাইলে ফ্যাসিবাদ রুখবেন কি হবে? সংবিধান সংস্কার করে শুধু না, সমস্ত মানুষকে কিভাবে আপনি মালিকানা দিবেন, সমস্ত জনগোষ্ঠীকে কিভাবে অংশীদারিত্ব দিবেন। সে যখন মনে করবে, একজন কৃষক যখন মনে করবে সে দেশের মালিক এবং সে পার্লামেন্টের মেম্বার, তখন সেই ফ্যাসিবাদ রুখে দেওয়ার জন্য সমস্ত আমরা আপনার কাছেই আসবো। বিরতির পর আপনাকে দিয়ে শুরু করব, কারণ আমাদের সময় হয়েছে। দর্শক, আরো একটি বিরতির সময় হচ্ছে জনতন্ত্র গণতন্ত্রে, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি RSL জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনায় ফিরছি। জনাব শহীদুদ্দিন মাহমুদ, আপনার কাছেই ফিরতে চাই। যেই 5টি দফা নিয়ে আসলে আন্দোলনের ঘোষণা দিচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সহ তাদের রাজনীতি যারা ফেসিবাদ করেছে এবং তাদের সাথে যুক্ত, তাদের রাজনীতি নিষিদ্ধ করা বা তাদের দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার, এই দাবির সাথে কি আপনি একমত? মানে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা? প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধের যে রাজনীতি বা সংস্কৃতি চর্চা করা হচ্ছে বা হয়েছে, এটির সাথে আমি একমত না, আমার দলও একমত না। আপনার ফৌজদারি অপরাধ করবার জন্য আপনার বিচার হবে, এবং দল হিসাবে যদি সে অপরাধের বা গণহত্যার সাথে তার জড়িত থাকে, সম্পৃক্ততা থাকে, যেমন আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা যুক্ত হয়েছে যে রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করা যাবে, সেটি একটা বিচারিক প্রক্রিয়াতে সেটি করতে হবে। আপনি একটি আদেশের মধ্য দিয়ে একটা দলকে নিষিদ্ধ করে দেবেন, এর মধ্য দিয়ে কোনো সুফল রাজনীতিতে ফেরবার কোনো সুযোগ নেই, বরং সেটি আর অন্ধকার জগৎ তৈরি করে অনেক বড় করে। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে মতাদর্শগত সংগ্রাম আর জায়গায় আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করবার মধ্য দিয়ে সেটিকে থামানো যায় না। আপনার জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ইসলাম অনেক শক্তি নিয়ে ফিরে আসছে, আরও অনেক প্রক্রিয়া বাকশাল করে সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো তো ফিরে আসছে সকলে যার যার জায়গায়। আমি মনে করি যে এই আওয়ামী লীগের প্রশ্ন বা জাতীয় পার্টির প্রশ্ন যেতেই হোক না কেন, যাদের রাজনৈতিক অপরাধের বিবেচনা তো মানে আমি রাজনৈতিক দল হিসাবে এটা করতে পারি না, আমি জাজমেন্টের জায়গা দিতে পারি না, কিন্তু তার ফৌজদারি অপরাধ থাকতে পারে, তার রাজনৈতিক সংশ্লিষ্টতার যেসব বিষয়গুলো আছে, দল হিসেবে কি তাদের বিচার মুখোমুখি আনার কোনো সুযোগ? সেটা তো আমার ট্রাইব্যুনালের সেই জায়গাটা আছে, কিন্তু এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসাবে তার অপরাধ যদি গণহত্যা সহ যে বিষয়গুলা জন্য আজকে আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি বা হচ্ছে, সেখানে যদি দল হিসাবে তার সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে তার সেই নিষিদ্ধ হতে পারে, কিন্তু সেটা বিচারিক আদালত হতে পারে, যেটি আগে ট্রাইব্যুনালে ছিল না, নতুন করে সেটা সংযুক্ত করা হয়েছে। সেই জন্য শুধুমাত্র নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার মধ্য দিয়ে আমি মনে করি না ভালো কিছু অর্জিত হতে পারে। সেটি এই খাতে আমাদের অবস্থানটা স্পষ্ট। এই জায়গায় আমরা একটু আসতে চাই, যারা এই দাবিতে আন্দোলন করছে, যেটি বলছেন যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল একেবারে আওয়ামী লীগের শেষ সময়ে এসে, যেটি উনি বলছিলেন যে শহীদ ভাই যে বাকশাল করেও তো রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনারাও কি আসলে একই বিষয়টা চাচ্ছেন? মানে এটি কেন জরুরি? এখানে বিষয়টা হলো কি, আমরা কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদেরকে এখনো নিষিদ্ধ চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তাদের বিচার হোক, আর বিচার চলাকালীন তাদের কার্যক্রমটা যাতে নিষিদ্ধ থাকে। এই অতএব এটার সাথে ওটা আছে, মানে রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাহী আদেশে একটা দল নিষিদ্ধ করে দেয়া, এটা আপনারা চান না? এটা না। জি, আমরা যেমন ভাবি, ধরুন আপনারা এই আন্দোলন বন্ধ হয়ে গেল, সবাই আপনারা ঐক্যমত্যে আসলেন, আসার পরে নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারিতে, আপনারা ক্ষমতায় আসলেন, আপনারা কি এই যে আধুরা কাজ যেগুলো আসলে বিভিন্ন দল থেকে দাবি আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দাবি আসছে, জুলাই সনদ বাস্তবায়ন, এই যে আওয়ামী লীগের বিচার করা, এই যে ফেসিবাদের বিচার করা, গণহত্যার বিচার করা, এগুলো কি আপনারা আসলে সুষ্ঠুভাবে করতে পারবেন সেই সময় এসে, বা করবেন? এখানে একটা কথা খুব স্পষ্ট যে 5 বছর পর পর কিন্তু নির্বাচন হবে এবং সংসদ ভেঙে যাবে, নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে, এটা তো আমরা একমত সবাই হয়েছি নাকি? জি জি। যদি বিএনপি ক্ষমতা আসে, এই যদি সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে, সংস্কার না করে, আগামী দিন তো দেশের মানুষ একদম প্রত্যাখ্যান করে দেবে।
অতএব যে সংকটটা হচ্ছে যে 5 বছর পর পর নির্বাচনী বন্দোবস্ত ঠিক থাকবে কিনা সেটাই প্রশ্নবোধক হয়েছে। সেইটা সেই জন্য আপনারাও আবার আওয়ামী লীগের মতো সেই পথ বন্ধ করে দিবেন, এই নিয়ে সংশয় এটা নিয়ে আসলে সংশয়, এটা নিয়ে সংশয় এই কারণে আমি বলি যে এই সরকার পতন কবে হবে, 41 সালে হবে নাকি 91 সালে হবে, এটা নিশ্চয়তা যখন ছিল না, তখন কিন্তু বিএনপি প্রথমে 27 দফা, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে 31 দফা প্রণয়ন করেছিল। সরকারের কাছে দাবি না, ক্ষমতায় গেলে এই কাজগুলো আমরা করব। তাতে খুবই শক্তভাবে বলা ছিল যে 5 বছর পর পর সরকার পদত্যাগ করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্টের জন্ম হওয়ার কোনো সুযোগ নেই। তার প্রধানমন্ত্রী যেন স্বৈরাচারী হয়ে যেতে না পারে, তার কারণে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য আনা, এবং পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর এই যে বিচার ব্যবস্থা আইনের ফাঁক দিয়ে যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে নিম্ন আদালত দিল 5 বছর, উচ্চ আদালত 10 বছর, তারেক রহমানকে নিম্ন আদালত খালাস দিল, উচ্চ আদালত 7 বছর দিয়ে 20 কোটি জরিমানা করলো, সেটার কারণ হলো যে সংসদ দ্বারা বিচারপতি নিয়োগ এবং বিচারপতি অপসারিত হওয়ার বিধান ছিল। সেখানে একটি ধর্মদের ছিল আগামীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ হবে এবং বিচারক অপসারিত হবে। এই যদি আইন থাকে তাহলে এই দেশের এই যে আজকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে, বিনা কারণে সাজা দেওয়া হচ্ছে, আমি তো বলি এই কারণে আমি সর্বপ্রথম তো সাজাপ্রাপ্ত, আমাকে সাজা দেওয়া হয়েছে। এবং আজকে যে আন্দোলন সময়ের কথা বলা হয়, আমি তো সেই সেলিম দোলার সাথে টাকে তোলা পিস্টে ছিলাম, 84 সালে মৃত্যুমূল্য সারা শরীর ক্ষত বিক্ষত, মাসির বড় হাত পাল দেখছি, সেলিম দোলার আমার হাত সাথে থেকে মারা গেল, শত শহীদ হতে দেখেছি। তো যে কারণে শেষ করি বলে আমি যে কারণে আমি সব পক্ষকে এটা বলতে চাই, একটা নির্বাচন না হলে দেশে এখনো কিন্তু পরিপূর্ণ নিশ্চিত আমরা না ভালো কিছু হবে, অঘটন যদি কোনো কিছু ঘটতেও পারে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, তাহলে আমরা কেউ কিন্তু বিপদের বাইরে থাকবো। সবাইকে এই প্রশ্নটাই আমি জনাব গাজী আতাউর আপনার কাছে বুঝতে চাই, যদি এই আন্দোলনের মাধ্যমে কোনো সমাধান না আসে, আলোচনার কোনো সমাধান না আসে, ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, তাহলে তো আসলে যেই প্রত্যাশা ছিল সেটি মানে কোনো কিছুই তো আসলে বাস্তবায়ন হবে না। আলটিমেটলি দেশ তো একটা অনিশ্চয়তা, গভীর সংকটের মধ্যে। আমরা দ্রুত একটা সমাধানে সমঝোতা পৌঁছার জন্যই কিন্তু আমরা এই কর্মসূচিগুলো দিয়েছি, যাতে আর লেনদি না করা হয়, যে বারবার আলোচনা করে করে সময় লেনদি না করে, বরং সবাইকে যাতে নির্বাচনমুখী করা যায়, এই জন্যই কিন্তু এটা করা হয়েছে। এটা এই জন্য না যে অস্থিরতা, আর যে জাতীয় পার্টি এবং ওই অন্যান্য দোসরদের ফেসিবাদের বিচারের বিষয় এবং তাদের কার্যক্রম স্থগিতের বিষয়টা আমরা এই জন্য চেয়েছি যে তারা থাকলে এখন অস্থিরতা হবে এবং সন্ত্রাস নৈরাজ্য হবে এবং বিভিন্ন রকম অনাচার হবে, যেমন নুরুর উপরে যে আক্রমণ হইলো, এই জাতীয় ঘটনা আরও ঘটবে। এবং দেখেন এখানে জাতীয় পার্টির অনেকে অ্যারেস্ট আছে, এখানে মেনন এবং ইনুসাবকে অ্যারেস্ট করা হয়েছে, তো একই অপরাধী তো জিএম কাদের অপরাধী, তাদের মহাসচিব চূন্য অপরাধী, তো তারা কেন বাইরে আছে, তাই না? অতএব এদেরকে নিয়েও একটা নতুন একটা খেলা আছে, যে কারণে আমরা বলছি যে না, এখন তারা যদি বাইরে থাকে, রাজনৈতিক কর্মকাণ্ড করে, তাহলে একটা অস্থিরতা তৈরি হবে। এই জন্যে তাদের বিচার হোক, তাদের নামে মামলা আছে, তো খুনের মামলা তো জিএম কাদেরের নামেও আছে, চুন্নুর নামেও আছে, তাহলে একজন মামলায় জেলে থাকবে আরেকজন বাইরে থাকবে, এটা তো হয় না। অতএব তাদেরকে বিচারের আওতায় আনা হোক, কার্যক্রম নিষিদ্ধ করা হোক, এবং নির্বাচনী পরিবেশ তৈরির জন্য এখানে জুলাই সনদটা লেভেল প্লেইং ফিল্ড, এটা তো সবারই দাবি। এখন আমাদের হাবিব ভাইও তো বললেন লেভেল প্লেইং ফিল্ড নাই, অতএব সেটা তো আমরা তো সবাই দেবে। আমাদের যেই সমস্ত দাবিতে আমরা আন্দোলনের কর্মসূচি দিয়েছি, এটা আসলে কোনো দলের বিরুদ্ধে নয়। অতএব কেউ কোনো দল যদি মনে করে যে না আমরা এটা ঠেকাবো, তাহলে এটা ভুল হবে, তাহলে অস্থিরতা আরো বাড়বে। অনেক ধন্যবাদ। এটা কারণ দলের বিরুদ্ধে আমাদের সরকার আন্দোলন অথবা ঠেকানো এই প্রশ্ন, এই আলোচনা যখন এসে যাবে বা আসবে, জনগণ কিন্তু সংশয়ের ভিতরে পড়বে, জনগণ কিন্তু বিপদগ্রস্ত হবে। আমাদের নানা সংকট আছে, সমঝোতার কোনো বিকল্প নাই। আমরা যারা বলছি আমাদের সমঝোতা, এই জন্য উচিত হাবিব ভাইদেরকে দ্রুত সমাধানের পথে আসা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব শহীদুদ্দীন মাহমুদ স্বপন এবং জনাব গাজী আতাউর রহমান, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের সাথে পুরো সময় জুড়ে আপনারা ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।